আগামীতে কি কি হয়, অনেক কিছু ঘটবে। বিশ্বাস করুন, আপনাকে আমি বলছি যে অর্থনীতি শুয়ে পড়বে যদি ভারতের সহযোগিতা না থাকে। 1 মাস, স্রেফ 1 মাস। কারণ এগুলো একবার শুরু হলে খুব বিচ্ছিরি পরিস্থিতি হবে, মানে যথেষ্ট বাইরে বাজে হবে ব্যাপারগুলো। তো আমি জানি না, কিন্তু কিন্তু বিএনপি সরকার নিজে নিজের পরিস্থিতিটাকে টাইট করে ফেলেছেন। ভারত একটু বেশি নতজানু হয়ে রয়েছে বাংলাদেশের কাছে। তো কেন ভারত সেটা করেছে তার কিছু কারণ ছিল। স্ট্র্যাটেজিক পেশেন্স বলে একটা ব্যাপার আছে। দুটো দল দুরকম, এরা একটা দেশের ভেতর আছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে অন্য যে দলটা তারাই পলিসিকে ডিকটেট করছে, এবং এখন এখান থেকে ফিরিয়ে আনা, যেটা আমরা প্রতিবেশী হিসেবে চাইবো, যে এটা যেন মারামারি না হয়, কোনো সিভিল ওয়ারের দিকে না চলে যায়, নিজেদের ভেতর খুনোখুনি না হয়, কারণ তাহলে পরে রক্তগঙ্গা বইবে, অনেক রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং সেইটা একটা কারণ, বড় কারণ। যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই খুব স্বাভাবিকভাবেই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর হওয়া না হওয়াকে কেন্দ্র করে দুই দেশেই নানান ভাবে আলোচনা হচ্ছে, এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে তিনি সম্ভবত এই দফায় মোটামুটি নিশ্চিত যে তিনি ভারত সফরে যাচ্ছেন না। যে বিষয়টিকে সামনে রেখে আলোচনা এগোতে চাই সেটি হচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হলো বা নোটিশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি ভবনের প্রতি সপ্তাহে প্রহরী দলের এই রদবদল সেটি আপাতত স্থগিত থাকছে। ভারতের প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু ভারতে যাচ্ছেন, তাকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে সামরিক বাহিনী বা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যদের তাদের নিয়ে যে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হবে, পরবর্তীতে সেটি সরিয়ে নেওয়া হবে। এটি আসলে কি ইঙ্গিত করে, কি ইন্ডিকেট করে? মানে অবশ্যই কোনো না কোনো একটা অফিসিয়াল কনফার্মেশন ছিল, যে কনফার্মেশনের বেসিসে আপনার আমাদের দিকের কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। এবং আপনি জানেন, আপনাদের মাধ্যমে এসছে, বাংলাদেশি মাধ্যমে যে দিল্লিতে হোটেল বুক করেছেন, করা হয়েছে ওনার নামে, ইত্যাদি ইত্যাদি আমি শুনেছি। তো অবশ্যই একটা শিডিউল ছিল, সেই শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। এই শিডিউল সামনে রেখে ভারতের যে নানান ধরনের প্রস্তুতি, মানে একটু যদি খুলাসা করতেন যে কোন পর্যায়ে যাওয়ার পর আপনাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে থাকে, মানে নিশ্চয়তাটা কোন পর্যন্ত যাওয়ার পর এগুলো হয়ে থাকে? প্রেসিডেন্টের শিডিউল চেঞ্জ হওয়া মানে মানে এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে হয়। এটা কোনো মানে ধরুন ফরেন মিনিস্টার বা ফরেন সেক্রেটারি লেভেলে যদি একটা সাধারণ ভিজিট বা কিছু অমুক সবকিছুই শিডিউলে হয়, কিন্তু স্টিল সেখানে কিন্তু, বা ধরুন একজন মন্ত্রী, পার্টিকুলারলি ধরুন ফরেন মিনিস্টারের যে মুভমেন্ট, সেটা সবসময় সে শিডিউল ভাঙতে পারে, কারণ সে একটা পলিটিক্যাল পার্সোনালিটি। কিন্তু যখনই প্রেসিডেন্ট চলে আসবে, তখন এটা কিন্তু অনেক ওপরে চলে যাবে। মানে কারণ প্রেসিডেন্ট হচ্ছে রাষ্ট্রে, সেখানে আর কোনো ইয়ে হবে না। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে হয়েছে। এটা অত্যন্ত খারাপ একটা দৃষ্টিকটু ব্যাপার হয়েছে, এবং আপনি এটাকে ঘিরে আপনি যখন প্রশ্ন করবেন তখন আমি নিশ্চয়ই বলবো যে এটাকে ঘিরে যেটা হলো, দেখুন এই সফর হয়নি, উনি আসেননি, বেশ কথা উনি আসেননি। এবার চোখ কান খোলা রাখতে হবে যে আসতে হয় কিনা। আসতেই হচ্ছিল, কিন্তু সেটাই আবার আগামীতে কি কি হয়, অনেক কিছু ঘটবে, ঘটা উচিত। কারণ ভারতের যে বাংলাদেশের প্রতি যে দৃষ্টিভঙ্গি চলছিল, এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে একটা একপক্ষীয় প্রচার হয়ে যায় ভারত সম্পর্কে। ভারতের কত বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ হয়ে রয়েছে, কোন কোন রাস্তা হাফডান হয়ে রয়েছে, এগুলো নিয়ে কোনো কথা হয় না। ভারত তার টাকা ফেরত পাবে কি পাবে না সেসব নিয়ে কোনো কথা হয় না। সারাদিন খালি এরা শুরু করেছে একটা, যে ভারত সব নিয়ে চলে গেছে, আর এর ফলশ্রুতি হচ্ছে এইগুলো। তারা তাদের রাজনীতি চালাতে চাইছে এখানে এনে। কিন্তু আপনি কয়েকদিন আগেই, 2 দিন আগেই আপনি দেখেছেন শেষাদ্রি চারি, উনি আরএসএস এর লোক, কারণ আরএসএস এর যে মুখপাত্র, অর্গানাইজার, সেটা উনি এক সময় এডিটর ছিলেন, বড় মাপের লোক। তিনি যে একটা কথা সোজাসুজি বলে দিয়েছেন, যে কথাটা অনেকেই ভাবে, যে ভারত একটু বেশি নতজানু হয়ে রয়েছে বাংলাদেশের কাছে। তো কেন ভারত সেটা করেছে তার কিছু কারণ ছিল। স্ট্র্যাটেজিক পেশেন্স বলে একটা ব্যাপার আছে, আর সব সময় তো ইয়ে করতে নেই, কখনো কখনো ওরকম আছে।
কিন্তু এই যে ধরনের কাজ কারবার যে, এবং তার থেকে যত না না আসা একটা ক্ষতি, তার থেকে বেশি যেটা ক্ষতি করেছে সেটা হচ্ছে বিবৃতি। এই আপনাদের হুমায়ুন কবির ইত্যাদি এনাদের বিবৃতি, এবং নানান সময় এই ফরেন মিনিস্ট্রি থেকে যে সমস্ত লম্বা লম্বা বিবৃতি দেওয়া হয়েছে, কখনো 3 দফা কন্ডিশন, কখনো 1 দফা, এই দফার লড়াই চলছে আর কি। তো এইগুলো আরো মারাত্মক ক্ষতি করে। মঞ্জুরুল, হচ্ছেন যে আরএসএস এর একজন এক্সাম্পল দিচ্ছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন যে ভারত অনেকখানি নতজানু হয়ে যাচ্ছে। নতজানু কি আসলে হয়েছে? যদি হয়ে থাকে তার পিছনে কারণ কি? আপনি বলছেন যে পিছনে কারণ আছে, কারণগুলো কি? কারণগুলো কিছুই নয়, এটা একটা আমাদের দেশের একটা কি বলবো, এক ধরনের একটা ধারা আছে। আপনি যদি ভারতীয় ফরেন পলিসিটাকে স্টাডি করেন তাহলে দেখবেন তার কতগুলো ধারা আছে। 1 নম্বর, যেমন আমরা কোনো একটা অ্যালাইনমেন্টে থাকি না। কেমন? আপনি দেখেছেন আমরা কোয়াডেও আছি, আবার ব্রিক্সেও আছি। তো এই জন্যই এটা আমাদের বিরাট অপারেশনাল ফ্লেক্সিবিলিটি দেয়। আমরা ইসরায়েলের সঙ্গে আছি, আমাদের একটা বড় গ্রুপ যেটা সাইপ্রাস, গ্রিস এদের নিয়ে এখানে একটা মেডিটেরিয়ানে একটা বড় গ্রুপ যেটাতে আমরা আর্মস সাপ্লাই করছি ইত্যাদি ইত্যাদি, সেখানেও আছি। আবার আমরা কখনো এমন কিছু করছি না যেখানে আমরা ন্যাটোর বিরুদ্ধে, আমরা রাশিয়ার সঙ্গেও যাই, আমরা আমেরিকার সঙ্গেও যাই। তো এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। একটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে, সুতরাং আমরা কোনো কিছুতে একটা কড়া অবস্থানে শুরু থেকেই ঢুকে যাই না, নিজেদের লক করে ফেলি না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কেন, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী এই কারণে, যে কারণে ভারত তাকে ঢেলে করতে যায়, সেটা হচ্ছে যে বাংলাদেশ সে পাকিস্তান না, তার এটাই সব থেকে বড় ডিস্টিংশন। কেমন? এখন এই বাংলাদেশ যখনই সে পাকিস্তান হবার দিকে এগোতে থাকে, অতীতে নানান সময় আমি পাকিস্তানটাকে একটা সিম্বল হিসেবে ব্যবহার করছি। আমি আশা করি আপনি বুঝতে পারবেন, তো বা আপনার দর্শকরা বুঝতে পারবে যে এবার যখনই সে ওই দিকটায় টান পড়ে, তখনই ভারত কিন্তু তার কোথাও না কোথাও সে কিছু না কিছু করে। এখন যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে আমরা পাকিস্তান হবই বলে একদল গোট তুলেছে। ভারত যেখানে শুরুতে যাচ্ছিল, কেন সে একটা কড়া অবস্থানে যাচ্ছে না, তার কারণটা খুব সিম্পল। এই দেশটাতে অ্যাকচুয়ালি দেখতে একটা দেশ, কিন্তু 2টো জনগোষ্ঠী আছে কমপক্ষে, 2টো দল দুরকম, এরা একটা দেশের ভেতর আছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে অন্য যে দলটা, তারাই পলিসিকে ডিকটেট করছে, এবং এখন এখান থেকে ফিরিয়ে আনা, যেটা আমরা প্রতিবেশী হিসেবে চাইবো, যে এটা যেন মারামারি না হয়, কোনো সিভিল ওয়ারের দিকে না চলে যায়, নিজেদের ভেতর খুনোখুনি না হয়, কারণ তাহলে পরে রক্তগঙ্গা বইবে, অনেক রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং সেইটা একটা কারণ, বড় কারণ, যে একে কনফ্লিক্টের পথে ঠেলে না দেওয়া। কারণ ধরুন হাসিনা আমাদের এখানে আছেন, ভারত সোজাসুজি বলে দিলেই পারত তো, যেটা ঘটনা, যে ভাই তোমার প্লেন এখানে এসে দিয়ে গেছে, আমি পার্লামেন্টে, আপনি জানেন আমাদের 6 তারিখ পার্লামেন্টে বলা হয়েছিল, জয়শঙ্কর পার্লামেন্টে বলেছিলেন যে উনি এসছেন, কিছুদিন থাকতে চান। তো এই আমরা ওনাকে ঘাড়ে করে নিয়ে আসিনি, উনি এসছেন, আর তুমি এখন উনি তোমার এই যে রিপ্যাট্রিয়েশন, তার মধ্যে উনি পড়েন না, বলে দিলেই হতো। কেমন? কিন্তু বলেনি। এইগুলো হচ্ছে ভারতীয় ডিপ্লোম্যাসি। সে সবসময় অপশনগুলো খোলা রাখে চারপাশে। হ্যাঁ, সে জানে কি করবে, কিন্তু কখনোই কড়া অবস্থানে কোনো জায়গায় দেখায় না, যতক্ষণ না একটা চরম জায়গায় যাচ্ছে। তো এবার চরম জায়গায়, ধরুন আপনি যদি বাংলাদেশ ভুলে যান, আপনি গত 10 দশকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের সঙ্গে মধ্যে দেখুন, একবার দেখলেন প্রধানমন্ত্রী মোদী চলে গেলেন আমন্ত্রণহীন ভাবে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে, সেই ভারত এসে সেই একই প্রধানমন্ত্রী সে পাকিস্তানে মিসাইল তাড়া করছে। তো এটা হচ্ছে আমাদের ধারা, এটা একটা স্কুল। এটা যে সব ঠিক আমি এটা বলি, বা আমি নিজে সমর্থন করি আমি বলি। তো সুতরাং সেই স্কুল থেকে ভারত এই ধরনের একটা অত্যন্ত অ্যাকোমোডেটিভ, অত্যন্ত পেশেন্ট একটা অ্যাপ্রোচ নিয়ে সে চলেছে, যে
আমি এটা করব, মানে এইরকম। তো এবার যেটা হলো সেটা হচ্ছে যে ভারতের ওপর ইন্টারনালি একটা চাপ বাড়বে, এটা একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হচ্ছে। তো এটা উনি আসেননি, এটার থেকেও যেটা হয়েছে উনি পাবলিকলি যা যা স্টেটমেন্ট দেওয়া হয়েছে কেমন, এবং যেটা তৈরি করা হয়েছে ইমেজারি, যা যা বলা হচ্ছে নানান রকম ভাবে, সরকারের তো আরো 5 রকম ভাবে কথা বলা হয়। তো ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের সরকারের ওপর তার চাপ বাড়বে। সে এখন যদি চায়ও পারবে না তারেক রহমানের সঙ্গে। লোকে বলবে যে তুমি একটা বড় দেশ, তুমি একটা ডাকছার, ও এত সাহস কি করে হয়? রিয়ালিটি, পাওয়ার পলিটিক্স এর রিয়ালিটি। তো তো সুতরাং এই জায়গা থেকেই এখন জিনিসটা কি হলো, মানে এটা কোনো বিরাট সমস্যা, আমি এভাবে বলছি না কথাটা, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ তার অপশন কমিয়ে নিয়েছে। সে বলেছে আমি ভারতের সঙ্গে যাব না, তাহলেই অপশন কমে গেল তার। অথচ তার অর্থনীতি পুরোপুরি ভারত ডিপেন্ডেন্ট, পুরোপুরি তার অর্থনীতি, ক্লাইমেট, ওয়েদার সবকিছু ভারতের সঙ্গে। ক্লাইমেট ওয়েদার হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের কথা বলছেন তো, বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ভারত নির্ভর। 100%। আমি আপনাকে পরপর উদাহরণ দিচ্ছি। আপনি গার্মেন্ট করেন, কটন গার্মেন্ট করেন, পৃথিবীতে আপনি কটন কোথা থেকে পাবেন? চীনও তো কটন ভারত থেকে ইম্পোর্ট করে, তার কটন আছে, সে লার্জেস্ট প্রডিউসার, তারপরে আমরা। তো কিন্তু তার লেগে যায়, তারপরে সে ইম্পোর্ট করে, ভারত থেকে ইম্পোর্ট করে। আপনি ভারতকে বাদ দিয়ে ধরুন তর্কের খাতিরে আপনি ভারত থেকে কটন না কিনে পৃথিবীতে আমেরিকা থেকে কটন কিনে আনবেন, ধরে নিচ্ছি ভারতীয় কটনের সমান দাম সেটা, কিন্তু কটন জিনিসটা যখন আপনি আমেরিকা থেকে নিয়ে আসবেন তখন তার কস্ট আপনার বেশি পড়বে, ল্যান্ডেড প্রাইস, নাম্বার 1। নাম্বার 2, আপনি পৃথিবীর যেখান থেকেই কটন কিনুন না কেন, আমার তো দাম বেড়ে যাবে কটনের, তাই না? এমন তো নয় যে আমার কটনটা বিক্রি হবে না, তা আপনি সরে যাবেন, আরেকজন কিনবে সেই কটনটা। তো এবং সে ধরুন তার ওইটুকু ধরুন কটন সে কেউ নিল না, ধরা যাক সরকারের ওইটুকু টাকা আছে যে ওই জায়গাটাকে সে মেকআপ করিয়ে দেবে এক্সপোর্টারকে, কিন্তু বাংলাদেশের এটা তো স্ট্র্যাটেজিক র মেটেরিয়াল তার। আর আমি একটা পার্ট ভারতের উপর নির্ভর, মানে আমাদের যে অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আছে একটি হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট, আরেকটি হচ্ছে আমাদের যেটি প্রবাসী আয়। আমরা বলতে পারি না একটা মেজর পার্ট ভারতের উপর নির্ভরশীল। দেখুন, এশিয়ায় আপনাদের লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ভারত। বাংলাদেশে কেউ বলে না, বলে দক্ষিণ এশিয়ায়। কে বলেছে দক্ষিণ এশিয়ায়? WIPS ডেটা অনুযায়ী ভারত 10th, চায়না পেছনে অনেক, আমাদের পেছনে জাপান। ভারত এশিয়ায় আপনাদের লার্জেস্ট ডেস্টিনেশন, $2 বিলিয়ন মার্কেট। ভারত থেকে আপনার স্ট্র্যাটেজিক র মেটেরিয়াল যেটা সেটা আছে, আপনি ফুড, এনার্জি, আপনি কোথায় যাবেন? আপনার এনার্জি আজকে আপনি ভারতের সঙ্গে লড়াই করছেন, আপনার $1 বিলিয়ন উপর যে কোনো সময় বকেয়া পড়ে আছে বিদ্যুতের বিল। আপনার রামপালে যে $1.5 বিলিয়ন লাইবর রেটের থেকে কম ফাইন্যান্স, পৃথিবীর সস্তাতম ফাইন্যান্স দেওয়া হয়েছে, সেটা স্পন্সর, সেটাকে সভরেন গ্যারান্টি দিয়েছে আমাদের এক্সিম ব্যাংক দিয়েছে, সেটা সভরেন গ্যারান্টি দিয়েছে ভারত সরকার। কথা হচ্ছে না যে ভারত কি ভারতের কাছে আমাদের কি এখনো মানে আমাদের দেওয়া বাকি। কথা হচ্ছে সর্বক্ষণ খালি আপনি একটা আপনার 15% ইলেকট্রিসিটি ভারত থেকে যায়, আপনি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছেন, আপনি ভারতের সঙ্গে ঝগড়া করছেন, আপনার এগ্রিমেন্টটা ট্রাইপার্টাইট, ভারত না থাকলে আপনার প্ল্যান্ট চলবে না, অপারেশন করা যাবে না ওটাকে। তো এটা আপনি ইচ্ছে করলেই পারবেন না, কোল পাওয়ার করতে পারবেন, নিউক্লিয়ার পারবেন না। তো তো এখন সেখানে আপনি ঝগড়া করছেন, ঝগড়ার ফল পরিণতি যদি সত্যি আপনি দেখুন, এত আমরা কেন বলছি, এটা তো স্বাভাবিক কথা, পাশে একটা বড় অর্থনীতি আপনার দেশে। আমি সেদিনকে একটা ক্লিপ দেখছিলাম, বাজারে সবজি বিক্রেতা বলছে যে ভারত থেকে মরিচ এলে 80 টাকায় নেমে যায়, না হলে 400 টাকায় উঠে যায়। এই তো এটা সাধারণ পাল্টা যুক্তি কেউ দেয়, যেহেতু ভারত বাংলাদেশের যে বাণিজ্য তাতে তো বেশ পরিমাণ ঘাটতি, সম্ভবত বাংলাদেশ থেকে $1 বিলিয়ন বা আশপাশে সমপরিমাণ পণ্য যায় ভারত থেকে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে $12 থেকে $13 বিলিয়ন পণ্য আসে না, বাংলাদেশ থেকে যায় $2 বিলিয়ন এক। আর বাংলাদেশের যদি পণ্য না থাকে তাহলে কি করে সে ভারতে বিক্রি করবে? $2 বিলিয়ন কত থেকে হলো? হাসিনার সময় কত ছিল? হাসিনা যখন এসেছিল $300 মিলিয়ন ছিল, সেটা $2 বিলিয়ন হয়েছে। কেন হয়েছে? কারণ নানান ভাবে যোগাযোগ বাড়ানো হয়েছে। ভারত আপনি দেখুন 2011 সালের ম্যাকিনসে রিপোর্ট দেখুন,
ম্যাকিনসে রিপোর্টে তারা কি আমি 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 খুঁটিনাটি বিষয়ে আজকে অর্থনীতি বিষয়ে যাব না, মানে যারা পাল্টা যুক্তি দিচ্ছেন যে ভারত সরি যে 12 থেকে 13 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, তাহলে ভারত তো মার্কেট হারাবে, এবং সেই জায়গাতে সম্ভবত এরা একটু দর কষাকষি করতে চাইছে, যারা এখন তুমুল ভারত বিরোধিতা করছে। ঠিক আছে ঠিক আছে, মানে এটা এটা এই ধরুন ভারত মার্কেট হারাবে এইভাবে এইভাবে এগুলো হচ্ছে কি জানেন তো, নির্বোধের অর্থনৈতিক যুক্তি। আমি চায়নার সঙ্গে আমাদের একটা খারাপ সম্পর্ক ছিল, কেমন? চায়নার আমাদের দেশে আমাদেরও ট্রেড ব্যালেন্স তো চায়নার পরে, রাইট? এবার এবার আমি চায়নার সঙ্গে যুদ্ধ করতে গেলাম, করতেই পারি, এমন তো নয় যে পৃথিবীতে ওই জিনিসটা পাওয়া যাবে না কোথাও, কিন্তু তার তো আমার ইকোনমিক কস্ট আছে রে ভাই, আমি সুতরাং করবো না ওটা ওর সঙ্গে। সেটা যদি বাংলাদেশ করে আমার আপত্তি নেই, কিন্তু তার যতক্ষণ না সেটা করছে ততক্ষণ সে একটা সাধারণ অর্থনৈতিক, মানে এটা এটা খুব যুক্তি, মানে এগুলো খুব ফিল্মজি যুক্তি, আমি জানি, এগুলো দেখেছি, তারা তারা বাস্তবটাই জানে না। বিশ্বাস করুন আপনাকে আমি বলছি যে যে অর্থনীতি শুয়ে পড়বে যদি ভারতের সহযোগিতা না থাকে। 1 মাস, স্রেফ 1 মাস। আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি, আমি আপনার কথার সূত্র ধরে যদি জিজ্ঞেস করি, আপনি বলছেন যে অনেক কিছু ঘটবে, যা কিছু হলো, যা কিছু হচ্ছে, প্রধানমন্ত্রী সফর হওয়া না হওয়াকে কেন্দ্র করে, সেই অনেক কিছু ঘটার মধ্যে আপনি কিছু এক্সাম্পল এর মধ্যে দিয়েছেন, হয়তো কিছু ইঙ্গিত দিয়েছেন, সে বিদ্যুতের কথা বলেছেন, ভারতের পণ্যের কথা বলেছেন, আরো যে বিষয়গুলো রয়েছে, মানে এগুলো কি ভারত ব্লক করে দিতে পারে, এমন কোন সম্ভাবনা রয়েছে? দেখুন, সেটা আমি আপনাকে বললাম যে ভারত কি করে, ভারত সবসময় গ্রেডেড এসকালেশনে বিশ্বাস করে। দেখুন, আমাদের সব থেকে খারাপ সম্পর্ক ছিল ইউনুসের সময়, কেমন? তো ঠিক কতটা খারাপ ছিল ইউনুস সরকার তার একটা প্রমাণ দেই। 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে গেছিলেন, সেই সময় একটা মারামারি কাটাকাটি হয়, তাদেরকে যারা পুলিশের গুলি খেয়েছিল তাদেরকে শহীদ, জুলাই শহীদ, অমুক শহীদের মতো শহীদ, এবং 10 লাখ টাকা ফ্ল্যাট না আর কি করা হলো, এই ইউনুস সরকার করেছে, 21 না 19 জন। তো আপনি ইন্টারন্যাশনালি কি বার্তা দিয়েছেন বুঝতে পেরেছেন তো? আর ইউনুস সরকারের পরিস্থিতিটা দেখুন, ইউনুস সরকার আমাদের দেশের ওপর অনেক কিছু বসিয়েছেন, আমাদের রপ্তানির ওপর বা বিধিনিষেধ, সেটা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ইউনুস সরকার এসেছিল শুরু আসার পর থেকে ওনাকেও কিন্তু আমাদের দিক থেকে মেসেজ গেছিল, উনিও ক্ষমতায় আসার পর। তারপরে প্রথমটা তো চললো এই সমস্ত, শেষে সেই ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় দরজা টরজা, মানে আমরা যেটা ইংরেজিতে বলা হয় গেট ক্র্যাশ করে উনি ব্যাংককে মিট করলেন মোদিকে, অলমোস্ট আনইনভাইটেড। মোদি মিট করতে চাইছিল না, এড়িয়ে যাচ্ছিল, সেটা লাস্টে গিয়ে করলো সে, তার এমন ডেসপারেশন হয়ে গেল। তো ডেসপারেশন এমনি এমনি হয়, ইনসোফার অ্যাজ বিএনপি সরকার ইজ কনসার্ন, আমি আমাদের দিক থেকে দেখুন তখনও কিন্তু গ্রেডেড রেসপন্স ছিল, একবারের জন্য মরিচ আটকে দেয়নি, একবারের জন্য পেঁয়াজ আটকে দেয়নি, হ্যাঁ, বরং এসওএস পাঠিয়ে দিয়েছে। তো এই এখন এইবারে খালি কয়েকটা জিনিসে, যেমন আপনার মন থাকতে পারে যে আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করেছিল বিল না মেটালে পরে, তারপরে প্রথমে এসেই কিন্তু বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দিয়েছিল, তারপরে আদানি বলল ঠিক আছে আমার কত 1.3 বিলিয়ন বা 1.2 বিলিয়ন ডলারের পাওনা আছে, তুমি পাওনা দাও। এবার ওই পাওনাতে তখন দিতে বাধ্য হলো। এই যে 1 বিলিয়ন ডলারের পাওনা আছে, আজকে যদি আদানি বিলটা চায় তাহলে পরে যে কোনো সরকারের বিপদ ঘটবে। সে কি করে, 200 বিলিয়ন ডলার রেকারিংটা দিতে থাকে একটা টাকা, আর বাকি জমিয়ে রেখে দেয়, কারণ একসঙ্গে বেরিয়ে যাবে তো টাকাটা। তো সেরকম তখনই ইউনুস চাপে পড়ে গেল যে মানে এবার আসলে ব্যাক টু দ্য টপিক, আমি জানি না কি হবে, এগুলো না হলেই ভালো, কারণ এগুলো একবার শুরু হলে খুব বিচ্ছিরি পরিস্থিতি হবে, হাতে মানে যথেষ্ট বাইরে বাজে হবে ব্যাপারগুলো। তো আমি জানি না, কিন্তু বিএনপি সরকার নিজের পরিস্থিতিটাকে টাইট করে ফেলেছেন, এইটা আমি বলতে পারি। এটা 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 বারবার হবে না, আর হবে না। ভারত এবার ভারতের যে আগ্রহ ছিল, অন্তত বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা বসতে চায়, দুই রাষ্ট্রের সরকার প্রধানকে একসাথে করার চেষ্টা করা হচ্ছিল। যেহেতু তাদের আগ্রহ বারবার মানে এক্সপোজ করার পরেও বাংলাদেশ সম্মতি দিল না বা সাড়া দিল না,
এর পরবর্তীতে যদি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যান, তাহলে অন্তত এইবার যে আউটকামটা ভারতের কাছ থেকে পাওয়া যেত সেটা হবে না। বিষয়টা এরকম অবশ্যই হবে না, অবশ্যই হবে না। শুনুন, ডিপ্লোম্যাসি হয়, বাংলাদেশের অনেক কিছু আছে ডিপ্লোম্যাসির ভেতর, অনেকগুলো কম্পোনেন্ট আছে। অর্থনৈতিক যোগাযোগ আছে, তারপরে যেমন ধরুন সিকিউরিটি কোঅপারেশন আছে, হ্যাঁ, ওর দেশের টেররিস্টকে পুষছে কিনা, এই সমস্ত বিষয় আছে। বাজে এরকম ঘটলো যে ফেব্রুয়ারি মাসে সবার প্রথমে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী বললেন, তারপরে যখন আমাদের স্পিকার গেলেন শপথ গ্রহণে, স্পিকার মেসেজ নিয়ে গেলেন, হলো তো? তার মানে কি পার্সোনাল রিলেশনশিপ, ঠিক যেভাবে মোদি নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে গেছিল, এইভাবে। যেমন ভাবে আজকাল দেখেছেন যে পুটিন মোদিকে গাড়ি চালিয়ে নিয়ে যায়, কেমন, বা অমুক নেতা তাকে নিয়ে যায়, এগুলো আজকাল এগুলো এসছে, এগুলো ব্যক্তিগত সম্পর্ক। মোদি মেলনি, তো ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু কিন্তু ফ্রিকশন, অনেক ফ্রিকশনের ভেতরও এক ধরনের একটা কি বলবো, মানে শব্দটা খুঁজে পাচ্ছি না, একটা কমফর্ট জোন কাজ করে। কেমন দেখবেন ভারত আমেরিকা ট্যারিফ নিয়ে অনেক লড়াইয়ের মাঝখানেও দেখবেন ট্রাম্প মোদি ইজ আ গুড ম্যান, হি ইজ মাই ফ্রেন্ড বলে আমাদের হয়তো দুটো আছলা মাস দিচ্ছে, কেমন। কিন্তু এই যে জায়গাটা, তার মানে ওই উইন্ডোটা কিন্তু খোলা আছে সর্বক্ষণ, নিজেদের ভেতর কথা বলে নিচ্ছে। তারেক রহমান যেটা করেছেন সেটা হলো, মানে আমি শব্দগুলো অ্যাভয়েড করে যাচ্ছি, আমি যেটা মনে ভাবছি সেটা বলছি না, খুব খুব সভ্যভাবে বললে চরম অসভ্যতা করলেন। আপনাকে আপনার ক্ষমতায় আসার আগের থেকে আপনার নানান ঘটনাবলী আছে এবং সেখানে ভারত আপনাকে রেড কার্পেট দিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আপনাকে ডেকেছেন, আপনার পুরো পরিবারকে ডেকেছেন। আপনি তার পরবর্তীতে আপনি একটা এই যাব কি যাব না করছেন, এবং তারপর আপনার ডোমেস্টিক পলিটিক্স, যে পলিটিক্সটার দায় আপনার, আমার না, সেটা আপনি এসে ওইটাকে দিয়ে স্টেটমেন্ট ছাড়ছেন, এবং খুব লজিক্যালি প্রত্যেকটা জিনিস খুব সুচিন্তিত ভাবে এসছে না, একবার এক দফা, একবার 5 দফা এরকম হয়েছে? আপনি বলুন। হ্যাঁ, সরি, সেটা নিশ্চয় আমিও মনে করি না যে লজিক্যাল গ্রাউন্ড থেকে। তো তাহলে যে দেশের একটা পররাষ্ট্র নীতিতে সকাল বিকেল কথার মা বাপ নেই, কদিন শুনলাম সেপ্টেম্বর কেন, উনি আগে যেতে পারেন, তারপরে হঠাৎ করে না 3 দফা আমি না মানলে যাব না, তারপরে ওই হুমায়ুন কবির আবার কোথায় একটা দেখলাম, পড়লাম, উনি বলেছেন যে এখানে দফা টফা নেই কোনো, সমঝোতা হলে নেক্সট উইকও হতে পারে, এরকম বলেছে। হ্যাঁ, তো হচ্ছেটা কি এটা? সুতরাং তাদের সেই দেশের সেপ্টেম্বর মাসে যে হঠাৎ তারেক রহমান ব্যাগ গুটিয়ে আসবেন না, এটা আমি অন্তত ওভাররুল করি না, বোঝা কথা। মানে আমি কোনো বেট করতে রাজি নই যে কালকে বাংলাদেশের কি হবে, কারণ এর আগে যিনি ছিলেন, এই সরকার নিজেকে ইউনূস সরকারেরই এক্সটেনশন মনে করে, সে কোনোদিন ইউনূস সরকারের বিরুদ্ধে একটা কথা বলে না, এবং যতগুলো স্টেটমেন্ট হয়, সেটা কারেন্ট চলে যাক, পাখি মরে যাক, কি হাওয়া না দিক, যা পৃথিবীতে কমপ্লেন আছে সেটা হাসতে হাসতে বলেন আগের পূর্ববর্তী সরকার, সেটা কিন্তু একদম কোট করছি, আমি নাম বলতে পারি, বলছি না, যে ইউনূস সরকার নয়, তার আগের সরকার, হাসিনা সরকার। সুতরাং এরা নিজেদের ইউনূস সরকারেরই এক্সটেনশন মনে করে। সেই সরকার, তার ইউনূস সরকার প্রথমটায় হম্বি তম্বি রিবুট বাংলাদেশ 2.0, তারপরে গেট ক্র্যাশ করে ঢোকা, এবং সেটাকে আবার বোকার মতো, যেন সারা পৃথিবীতে আর কেউ কিছু জানে না, নাম করবো না কারো, সব বড় বড় প্রচারবিদ, তারা এমন একটা করলো যে ডক্টর ইউনূসের জন্য সবাই, প্রধানমন্ত্রী সকাল থেকে উঠে গামছা দিয়ে দাঁড়িয়েছিল, মোদি। এই ধরনের চিপ ব্যাপার স্যাপারের প্রেসিডেন্টস ফরেন অ্যাফেয়ার্সে হচ্ছে, দরকার নেই। আপনি ছোট দেশ হোক বড় দেশ হোক, আপনি প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, আপনার এখানেই তো একদম ইকুয়াল রাইট। এরপরে তো আপনাদের ব্যক্তিগত সম্পর্ক থাকবে। এই যে এরা আজকাল বুকে জড়ায়, এরা এক একজনকে হাত করে, গাড়ি, কেউ কাউকে গাড়ি নিয়ে চালায়, এরা কি সব বোকা? সব পৃথিবীর সব বুদ্ধি কি খালি বাংলাদেশে আছে? আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনার দেশের সরকার প্রধানের যে কোনো অনুষ্ঠানের প্রোটোকলটা কি হবে বা কোন ধরনের সময় রেখে হবে, এগুলো তো আমি বিস্তারিত জানি না, তবে অনুমান করতে পারি। তো সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে হুমায়ুন কবির যেহেতু বলেছেন যে আজ মানে নেক্সট উইক হতে পারে যে সমঝোতা যদি একটা সম্পর্ক দাঁড়ায়, তো আসলে কি এটি যখন তখন 1 সপ্তাহ ব্যবধানে, 3 দিন 4 দিনের ব্যবধানে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট
আসলে কি সম্ভব কিনা ভারতের পক্ষ থেকে? ব্রিক্স এর সম্মেলন তো একটা অ্যারেঞ্জড প্রোগ্রাম, এটা আগে থেকে প্রমাণিত। ওইটাই সম্ভব, ওইটাই সম্ভব। হ্যাঁ, কিন্তু এর বাইরে এক সপ্তাহ ব্যবধানে বা 2 সপ্তাহ ব্যবধানে দুই রাষ্ট্রের সরকার প্রধানের বসার কোনো ধরনের কোনো সুযোগ থাকে কিনা? সরকারেরা কি চায়ের দোকান? সরকার কি চায়ের দোকান? এরকম ভাবে একটা সরকার চলে কি? কোন সরকার, বাংলাদেশ সরকার, ভারত সরকার এরকম ভাবে চলে নাকি? তার 500 জিনিস আছে, আর সব দেশের কত কিছু আছে। এইভাবে এটা কি কথা হচ্ছে? ভালো খিল্ল কথাবার্তা সব। এইভাবে তো আমরা দেশের ভেতর কথা বলি, এইসব এরকম ভাবে কথা প্রত্যেক দেশেরই ভেতরে এরকম চলতে থাকে। হ্যাঁ, এই হবে সেই হবে, আমাদেরও চিফ মুখ্যমন্ত্রী অমুক মন্ত্রী এরা বলতে থাকে। হ্যাঁ, কিন্তু শেষ একটা প্রশ্ন করতে চাই, করতে হয় না। আপনি বলছেন যে বাংলাদেশে ইন্টারনাল পলিটিক্সে যে পাকিস্তানের যে প্রভাব বা মৌলবাদী গোষ্ঠীর যে উত্থান, সেটি কেন্দ্র করে একটা ব্লাডশেড হতে পারে, একটা আশঙ্কা থেকে যে ভারত চাইনি প্রতিবেশী রাষ্ট্রে এমন কিছু, সেই জায়গা থেকেই এতটা নতজানু বা এতটা মোটামুটি একটা আগ্রহ ছিল আমাদের প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে। এর বাইরে তো নিশ্চয়ই ভারতের স্বার্থ রয়েছে, চীনের প্রভাব মোকাবেলা করা কিংবা ভারতের যে সেগুলোই তো, এই যে পাকিস্তানি খপ্পরে না যাওয়া, পাকিস্তানি খপ্পরে না যাওয়া কেমন? যেমন ধরুন এই যে মক্কা প্যাক্ট, যদি বাংলাদেশ ওর মধ্যে ঢোকে তারপরে কিন্তু আসল শুরু হবে। কাকে বলে রিয়াকশন, ভারতীয় রিয়াকশন। আপনি ভালো থাকবেন প্রতিমা বোস। নিশ্চয়ই আমরা চাইবো যে অন্তত প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে মধ্যে যেই একটা গভীর একটা রেখা তো স্পষ্ট হয়ে আছে, তাই না? তাদের সহযোগিতা ছিল আমাদের অস্তিত্বের জায়গায়, আমাদের মুক্তিযুদ্ধের জায়গায়, এবং অবশ্যই ভারত দাতাকে আমরা চাই না। অন্তত প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো, সেটুকু আমরা কামনা করছি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন।